হাই, আবার চলে এলাম দি পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2। মহাত্মা গান্ধীর মৃত্যুর ঘটনা, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। আমরা এর আগে ইউনিট 1 পড়লাম, এবার ইউনিট 2 পড়ব। দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমরা সবাই জানি বাপু মানে কাকে বলা হচ্ছে, মহাত্মা গান্ধী, দি ফাদার অফ নেশন। কি পরিস্থিতি দাঁড়িয়েছিল 30/1/1948 সালে, কি অবস্থা যে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। কোনো এক প্রার্থনা সমাবেশে যাওয়ার সময় ওনাকে গুলি করে হত্যা করা হয়েছিল। কি মর্মান্তিক পরিস্থিতি, আমরা ইউনিট 1 পড়লাম এর আগের দিনে। ইউনিট 2 আমি ক্লাস 10-এ যারা পড়ছে তাদেরকে বলবো এটা বেশি করে গুরুত্ব দিতে। 2026 সালে মাধ্যমিক এটা আসার অত্যন্ত সম্ভাবনা। পারলে একটা টেক্সট বই নিয়ে যদি একটু দেখো তাহলে তাড়াতাড়ি বুঝবি। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর একদিন পরেই তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ পোড়ানোটা সম্পূর্ণ হবার কথা ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, অনেক আগে থেকেই পিপল লাইন্ড দ্য রুট দ্য ফানারাল প্রসেশন ওয়াজ টু ফলো। যে রাস্তা দিয়ে তার শেষ শবযাত্রা হবার কথা ছিল, তাকে নিয়ে যাওয়ার কথা ছিল শবযাত্রা, তাই না? সেই রাস্তায় দুধারে অনেক আগে থেকে মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর মেয়ে পদ্মাসী, স্পোক ফর আজ অল হোয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক। আমাদের সবার হয়ে ঘোষণা করলেন যে আমরা হাঁটব। ওনার ওই পদযাত্রায়, মাফ করবে, ওই শবযাত্রায় আমরা পিছন পিছন হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। ফিউচার কন্টিনিউয়াস টেন্স একটা বাক্য। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটাই শেষ সময়, এরপরে আর আমরা পাবো না সময়। এই সময়ে, যে সময় আমরা বাপুর সঙ্গে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এই যাত্রা, এই পদযাত্রাটা ছিল অত্যন্ত বেদনাদায়ক। অ্যাগোনাইজিং মানে কষ্টকর। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নীরবে এই শবযাত্রা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। ফুলে সজ্জিত একটা খোলা ট্রাকে মহাত্মা গান্ধীকে শায়িত করে রাখা হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজার হাজার মানুষ কেঁদেই চলছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট। আর তারা সবাই বাপুর চরণ স্পর্শ করতে চেয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এত মানুষের ভিড় হয়েছিল যে ওই ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে চলাই প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, এত ভিড় হয়েছিল, হাঁটাই জানা। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি। আই মানে লেখিকা নয়নতারা সেহগাল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপল। আমি যেমন ধীরে ধীরে হেঁটে এগিয়ে চললাম, আমি বুঝতে পারলাম তেমনভাবে যে আমি কেবলমাত্র গ্রিভিং পিপল, এই শোকার্ত মানুষগুলোর মাঝখানে আমি কেবলমাত্র নই। তাহলে কি আরো? দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফানেরাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। ভারতবর্ষের প্রিয়তম নেতার মৃত্যুর শবযাত্রার চেয়েও এটা আরও অনেক বেশি। ব্যাপারটা এতটা তাৎপর্যপূর্ণ ছিল, এতটা দুঃখের কাহিনী ছিল, সারা ভারতবর্ষ প্রায় কেঁপে উঠেছিল মহাত্মা গান্ধীর মৃত্যুর খবরে। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে সঙ্গে হাঁটা যেন একটি স্পেশাল মিনিং বা বিশেষ অর্থ বহন করে, বিশেষ তাৎপর্যপূর্ণ। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ। রাফ মানে কঠিন, স্মুথ মানে মসৃণ, কোমল, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্টরি। ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসের অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা, মাফ করবেন, অনেক চড়াই উতরাই সময়ে, অনেক চড়াই উতরাই পরিস্থিতিতে, শান্ত অশান্ত পরিস্থিতির মধ্য দিয়েও আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট
আমরা এখন ওই বিষয়টাকে মেনে নিতে পারছি না, যে গ্রহণ করতে পারছি না, যে কোন বিষয়টা, দি ম্যান হু হ্যাড লেট মানে নেতৃত্ব দেওয়া, ওভার নেতৃত্ব দিয়েছিলেন, লেট আজ ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে মানুষটা অনেক কঠিন সময়ে ভারতবাসীদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আজ অ্যাগেন, ওই মানুষটা আর কখনো আমাদের সঙ্গে থাকবেন না। এটা আমরা ভাবতেই পারছি না, এটা আমরা গ্রহণ করতে পারছি না বিষয়টা। বাপুস স্লাইড ফিগার হ্যাড ওয়ার্ক, বাপুর সেই সিপসিপে চেহারা হেঁটেই চলছিল। স্টাফ ইন হ্যান্ড, হাতে ছিল লাঠি, আমরা তো জানি সবাই, হাতে ছিল লাঠি। ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া, তিনি হেঁটে হেঁটেই ভারতবর্ষের একটা বড় অংশ, অর্ধেকের বেশি অংশ, লার্জ পার্ট অফ ইন্ডিয়া, একটা বিশাল বড় এলাকা, ভারতবর্ষের এত বড় একটা দেশ, হেঁটেই অনেক দূর জায়গা তিনি অতিক্রম করে গিয়েছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটাটাই পদযাত্রাটা ছিল। কীরকম ছিল পদযাত্রাটা? একটা এমন পরিস্থিতি চলে গিয়েছিল যে পদযাত্রা মানে উন্নতি হওয়া, প্রগতি হওয়া, প্রোগ্রেস মানে প্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। লেখিকা বোঝাতে চাচ্ছেন যে আমাদেরকে প্রত্যেকটা বিষয় একদম ক্লারিটি, স্বচ্ছভাবে, মানে ছোট পতঙ্গ থেকে হরাইজন, দিগন্ত রেখা, ছোট পতঙ্গ থেকে নিকটে, ছোট একটা পতঙ্গ থেকে অনেক দূরে দিগন্ত রেখা পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটা বিষয় ভালো করে গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। মরোভার, এমনকি বিশেষ করে টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান মানে সাধারণ ভারতীয় নাগরিক, এদের সামনে হেঁটে চলাটাই যেন একমাত্র উপায় ছিল, অনলি ওয়ে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, আর হাঁটার সময় নিজের শরীর ছাড়া অন্য কোনো কিছুর আর প্রয়োজন ছিল না। ভেহিকল মানে কোনো গাড়ি ঘোড়ার দরকার ছিল না, হেঁটেই সবাই এই প্রান্ত থেকে ও প্রান্ত মহাত্মা গান্ধীর সঙ্গে অনেক আন্দোলনে হেঁটেই সামিল হয়েছিল বা পদযাত্রা করেছিল। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর ছিল তার প্রবল এনার্জি মানে শক্তি, নিজ শক্তি, মনের শক্তি। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস, সাধারণ বিষয়ের মতো গান্ধীজিটাকে অবশ্যই গুরুত্ব দিয়েছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, আর এই পদযাত্রা বা হাঁটা এটাকে তিনি কিসে রূপান্তরিত করেছেন? ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দদায়ক উদ্যোগ বা প্রচেষ্টাতে, জয়ফুল মানে আনন্দদায়ক, এফোর্ট মানে প্রচেষ্টা, আনন্দদায়ক প্রচেষ্টায় তিনি এটাকে রূপান্তরিত করেছেন। উই নিড টু কমপ্লিট। এবার কতগুলো শব্দ, ওয়ার্ড নেক্সট। স্টাফ মিনস ওয়াকিং স্টিক, হাঁটার লাঠিটা। ক্লারিটি মিনস অ্যাবিলিটি, একটা সক্ষমতা। টু ক্লিয়ারলি থিঙ্ক, যেন যে কোনো বিষয় ক্লিয়ারলি থিঙ্ক, স্পষ্টভাবে ভাবতে পারা। অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ডিং ইজ সামথিং, অথবা কোনো কিছু বুঝতে পারা, তাকে আমরা বলছি ক্লারিটি, স্বচ্ছভাবে কোনো কিছু বুঝতে পারা। কমন প্লেস মানে অবশ্যই অর্ডিনারি মানে সাধারণ। কম্প্রিহেনশন এক্সারসাইজেস অত্যন্ত সহজ, যেমন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। 4টা অপশন থাকবে, যে কোনো একটা। হ্যাঁ, প্রথমটা বলছি। গান্ধীজির ফানারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির যে দাহ কার্যটা, হ্যাঁ, সেটা কবে হওয়ার কথা ছিল? অন দ্য ডে অফ হিজ ডেথ, না 2 days আফটার হিজ ডেথ, 1 day আফটার হিজ ডেথ। তার মৃত্যুর দিনে তো হওয়ার কথা ছিল না, 2 দিন পরেও হওয়ার কথা ছিল না, 1 day আফটার হিজ ডেথ, একদিন পরে। এ উইক না, 1 সপ্তাহ নয়। বদমাশি ওয়াজ মিসেস নাইডুস, ওটা অবশ্যই ডটার। নেক্সট টাইম, while walking বাপু used to carry in his hand a obligan flag, নাকি স্টাফ নাকি আমব্রেলা, অবশ্যই ছিল স্টাফ, লাঠি। ঠিক আছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু ক্রাস বাপুস ফিট, এগুলো পেয়ে যাবে। আমি তোমাদের বলছি টেক্সট ভালো করে পড়তে হবে, শব্দের মানগুলো ভালো করে জানতে হবে, আর টেস্ট পেপার থেকেও সলভ করতে হবে। এগুলো প্রশ্ন খুব কমন পড়ে। আমাদের টেক্সট সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা রাখতে হবে, প্রত্যেকটা শব্দের বাংলা মানে মুখস্থ করতে হবে। ওয়ার্ড মিনিং যার, টেক্সট তার, এবং আনসিনও তার সমস্যা হবে না। ঠিক আছে, ওই যেমন ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, কীরকম? এই যে বলা হয়েছে ফানারাল,
মানে অন্ত্যেষ্টি ক্রিয়া, শবযাত্রা, টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া, আফটার মানে পরে, ডেথ মানে মৃত্যু, আওয়ার্স মানে ঘন্টা বা সময়, অ্যাডভান্স মানে আগেই, লাইন মানে লাইন করে লাইন দিয়েছিল বা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, রুট মানে পথ, ফাইনাল প্রসেস মানে শোভাযাত্রা, ওয়াজ টু ফলো ফলো অনুসরণ করা। এই যে মিনিংগুলো আছে এগুলো একটা খাতায় লিখে এগুলো মুখস্থ করতে হবে, তাহলে আমাদের আনচিহ্ন সমস্যা হবে না। ঠিক আছে, আজকে ছোট্ট একটা ইউনিট টু কমপ্লিট হয়ে গেল। কোনো অসুবিধা হলে যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করে জানাবে। আমরা এই পর্যন্ত আবার আসবো ইউনিট 3 নিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।